দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্ররা, আজকে দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস শুরু করছি। দ্বাদশ শ্রেণীতে আমরা কি পড়ব? যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। তো এই যুক্তিবিদ্যা তর্কবিদ্যা দ্বাদশ শ্রেণীতে যে সিলেবাসটা আমাদের বলা আছে বা পড়বো আমরা ফিলোসফি, তো এটি কোথা থেকে এসেছে সেটা কিন্তু জেনে নেওয়া প্রথমেই আবশ্যক। আমি তোমাদের একটুখানি পিছনে নিয়ে যেতে চাই। ক্লাস একাদশ শ্রেণীতে, ক্লাস ইলেভেনে যে আমরা দর্শন পড়েছিলাম, কোন দর্শন? পাশ্চাত্য দর্শন। বিশেষ করে পাশ্চাত্য দর্শনে যে দর্শনের শ্রেণীবিভাগ পড়েছিলাম, একটু মনে করে দেখো, সেখানে দর্শনের কতগুলো প্রধান প্রধান শ্রেণী বা প্রধান প্রধান শাখার কথা বলা হয়েছিল। এই কথাটা এখন বলছি এই কারণে যে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা কোথা থেকে এলো, এই শাখাটা যদি তোমরা মনে করে দেখো তাহলেই তোমাদের মনে পড়ে যাবে। কী ছিল প্রধান প্রধান শাখা? প্রথমেই ছিল জ্ঞানবিদ্যা, এপিস্টেমোলজি। তারপরে ছিল অধিবিদ্যা, মেটাফিজিক্স, মনে পড়ছে? তারপরে ছিল মূল্যবিদ্যা, অ্যাক্সিওলজি। এই মূল্যবিদ্যার আবার তিনটে অংশ ছিল, তিনটে পার্ট ছিল, মনে পড়ছে তোমাদের? কি ছিল প্রথম পার্ট? এই মূল্যবিদ্যা পড়াতে গিয়ে তোমাদেরকে কিন্তু আমি একটা কথা বারবার বলতাম, কি? সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ তিনটে পার্ট। সেই তিনটে পার্ট কী কী ছিল? প্রথম পার্টই ছিল, প্রথম অংশই ছিল যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। দ্বিতীয় অংশ ছিল কি? দ্বিতীয় ভাগটা নীতিবিদ্যা, এথিক্স। আর তৃতীয় ভাগ ছিল কি? ছিল সৌন্দর্যবিদ্যা, অ্যাস্থেটিক্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা বা লজিক, যার ইংরেজি প্রতিশব্দ, কোথা থেকে এসছে? পাশ্চাত্য দর্শনের সেই শাখা থেকে, যেটা আমরা দ্বাদশ শ্রেণীতে 100 নাম্বারের জন্য পড়ব। কত নাম্বারের জন্য পড়ব? 100 নাম্বারের জন্য। শুধু দেখো, ওখানে আমরা প্রধান প্রধান শাখা পড়েছিলাম, অনেকগুলো পার্ট, কিন্তু সেই পার্টেরই একটা যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা দ্বাদশ শ্রেণীতে এসে 100 নাম্বার পড়ব। এই যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা কাদের? একটু কিন্তু মনে রাখবে, পাশ্চাত্য দার্শনিকদের। আর এই যুক্তিবিদ্যা পড়তে গিয়ে তোমাকে প্রথমেই জানতে হবে যে যুক্তিবিদ্যা যে সিলেবাসটা, যে টোটাল সিলেবাসটা কীভাবে ব্রেকেজ করে দেওয়া আছে। টোটাল নাম্বার আমাদের 100 নাম্বার, সেই 100 নাম্বার যুক্তিবিদ্যাকে কীভাবে ভেঙে দেওয়া আছে সেটা একটুখানি শুনে না। যুক্তিবিদ্যাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা, ডিডাকটিভ লজিক। একটা হচ্ছে আরোহ যুক্তিবিদ্যা, ইন্ডাকটিভ লজিক। ডিডাকটিভ লজিকের জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 50, এবং সেই 50 নাম্বারটা ডিডাকটিভ লজিকে আবার অবরোহ যুক্তিবিদ্যা পার্ট পার্ট করে ভেঙে দেওয়া আছে। অর্থাৎ অবরোহ যুক্তিবিদ্যার মধ্যে 8টা চ্যাপ্টার আছে। 8টা চ্যাপ্টার আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করব পরবর্তী সময়। আর ইন্ডাকটিভ লজিক, আরোহ যুক্তিবিদ্যার মধ্যে 4টে চ্যাপ্টার আছে, তার জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 30। কত নাম্বার? 30। আর 20 নাম্বার হচ্ছে আমাদের প্রকল্পের জন্য, প্রজেক্টের জন্য। তাহলে টোটাল 100 নাম্বার আমাদের কভার হয়ে গেল। একটু মন দিয়ে শোনো, যে পাশ্চাত্য দর্শনে আমরা দর্শনের শাখা পড়েছিলাম, সেখানের যে তর্কবিদ্যা, সেটা আমরা ক্লাস 12 এসে কী পড়ছি? 100 নাম্বারে। এই তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা প্রথম চ্যাপ্টারটা কি, যেটা আজকে আমরা আলোচনা করব, আমি বলে যাব, তোমরা একটু মন দিয়ে শুনবে। কি না, সেই তর্কবিদ্যা ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যুক্তি, অর্থাৎ তর্ক। কি? যুক্তি বা তর্ক, অর্থাৎ যুক্তি কি? তোমাদের যদি প্রশ্ন করি যুক্তি কি, অনেকেই বলবে হ্যাঁ স্যার বলতে পারবো, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি খাড়া করি। কিছু পাওয়ার হলে, কোনো বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য আমরা বিভিন্ন রকম যুক্তি খাড়া করি। অনেকেই বলে দেবে স্যার হ্যাঁ বলতে পারবো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কী? অর্থাৎ আমরা পাঠ্যপুস্তকের মধ্যে যুক্তি কী, তার যে ডেফিনেশন, সংজ্ঞা, সেইগুলো আজকে আলোচনা করব। যুক্তি কী? যুক্তি কী পড়তে গেলে প্রথমেই আমাকে জানতে হবে যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। কারণ এই শব্দটার কোথা থেকে এসছে, অরিজিনটা না জানলে আমাদের ঠিক আলোচনাটা পরিষ্কার হবে না। সেই লজিক শব্দটা আবার ল্যাটিন শব্দ লোগোস থেকে এসছে। ল্যাটিন শব্দ লোগস, LOGOS, আর যার অর্থ হচ্ছে চিন্তা। তাহলে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা কী হলো?
না আমাদের যে মনের চিন্তা, যে ভাবনা, সেই চিন্তা সম্বন্ধে বিজ্ঞানই হচ্ছে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। সেই চিন্তা সম্বন্ধে বিজ্ঞান, আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলো আছে সেগুলোকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটা হয়ে যাচ্ছে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। তাহলে সেই যুক্তি বা তর্কবিদ্যা এই কারণেই আমরা আলোচনা করলাম, কারণ অ্যাকচুয়ালি যুক্তি কথাটা ইংরেজি প্রতিশব্দ কোথায় থেকে এসেছে? কি বললাম? ল্যাটিন শব্দ লোগোস, এটা মনে রাখবে। আর সেই লোগোস শব্দের মানে আমাদের অনেক সময় শর্ট প্রশ্নে আসে যে লোগোস ড্যাশ এর অর্থ, অপশানগুলো দেওয়া থাকবে। তোমাদের আমি বলতে ভুলে গেলাম যে এই যুক্তি চ্যাপ্টারটার জন্য নম্বর হচ্ছে কত? 4 নাম্বার, টোটাল নাম্বার হচ্ছে 4। সেই 4 নাম্বারটা কীভাবে ভাগ করা থাকে? 3টে এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আর 1টি হচ্ছে এসিকিউ। এই চ্যাপ্টার থেকে কোনো ব্রড কোয়েশ্চেন থাকে না, কোনো বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকে না। তাহলে আমরা শুধুমাত্র চ্যাপ্টারটা স্টাডি করব শর্ট প্রশ্নের জন্য এবং খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আজকে আমি যুক্তি কী, যুক্তি স্বরূপ, যুক্তিকে কীভাবে আমরা চিনতে পারবো, যুক্তির বৈশিষ্ট্য, যুক্তির শ্রেণীবিভাগ, এই 4টে অংশ একটু খুব সংক্ষেপে বলে যাব, তোমরা বইটা পড়বে। প্রথম হচ্ছে যুক্তি। এই যুক্তি বলতে গিয়ে আমাকে সবার আগে অ্যারিস্টটলের নাম আনতে হয়। দার্শনিক অ্যারিস্টটল এই যুক্তিবিজ্ঞানের কথা প্রথম নিয়ে এসেছিল, সেই জন্য তাকে বলা হয় যুক্তিবিজ্ঞানের জনক। এটা মনে রাখবে এবং নোট করেও রাখতে পারো, শর্ট প্রশ্নের এটাও আসে। অ্যারিস্টটল কে ছিলেন? যুক্তিবিজ্ঞানের জনক। তবে মনে করা হয় তার যুক্তিবিদ্যাটা প্রাচীন যুক্তিবিদ্যা। পরবর্তীকালে আরও নব্য যুক্তিবিদও এসেছেন, তারা আরও নবীন যুক্তি কথা বলেছেন, নবীন যুক্তিবিদ্যার পার্ট বা অংশের কথা বলেছেন। আর অ্যারিস্টটলের যুক্তিবিদ্যাটাকে আমরা প্রাচীন যুক্তিবিদ্যা হিসাবে গণ্য করি। এই যুক্তিবিদ্যায় যুক্তি কি কি বললাম? একটু আগেই বললাম যে আমাদের মনের মধ্যে যে চিন্তা ভাবনা, তাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখনই তার নাম হয়ে যায় যুক্তি। কিন্তু পাশ্চাত্য দর্শনের দার্শনিকেরা বা যুক্তিবিদেরা যুক্তির ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন। যুক্তির সংজ্ঞা দিয়েছেন কি না, যুক্তি হলো একটা বচনের সমষ্টি। একটা বচনে বলবো না, একাধিক বচনের সমষ্টি, একাধিক বচনের সমষ্টি। এবং সেই সমষ্টি থেকে কি হয় না, একটি বচনের সত্যতা তার অপর বচন বা তার যে অন্যান্য বচনগুলো আছে তার উপর নির্ভর করে। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে যুক্তি হলো একাধিক বচনের সমষ্টি, আর যার যে সিদ্ধান্ত অংশটা, আমি পরবর্তী ভেঙে বলবো সিদ্ধান্ত কী, যুক্তিবাক্য বা হেতুবাক্য কী, তা সেই সিদ্ধান্তটা তার যুক্তিবাক্যের উপর মানে অন্যান্য বচনের উপর নির্ভর করে, তাই হচ্ছে যুক্তি। অর্থাৎ যদি আমরা যুক্তিকে একটু মানে ভেঙে ফেলি তাহলে দেখতে পাবো এর মধ্যে দুটো অংশ। এক হচ্ছে হেতুবাক্য বা আশ্রয় বাক্য। এই যে বললাম একাধিক বচনের সমষ্টি, এই বচনগুলোই তো হচ্ছে এক একটা পার্ট, অংশ। এই বচনগুলোই হচ্ছে একটা অংশ। তাহলে এক হচ্ছে হেতুবাক্য বা আশ্রয় বাক্য, আর একটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। আর এই সিদ্ধান্ত বাক্যের সত্যতাই আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভর করে। সিদ্ধান্তের সত্যতাই আশ্রয় বাক্যের সত্যতার উপরে নির্ভর করে। তাহলে যুক্তির অংশ আমরা কিন্তু জেনে গেলাম। যুক্তিকে কিভাবে চেনা যাবে? সেম কিভাবে না, যুক্তির দুটো অংশ থাকবে। যুক্তি হচ্ছে একের বেশি বচনের দ্বারা গঠিত, এক বা একাধিক বচনের দ্বারা গঠিত, এবং তার প্রথম অংশগুলো হবে হেতুবাক্য বা আশ্রয় বাক্য, আর দ্বিতীয় অংশ থাকবে সিদ্ধান্ত। তা এই দেখেই আমরা যুক্তিকে চিনতে পারব। এগুলোকেই বলা হয় যুক্তির অংশ বা অবয়ব। অর্থাৎ এই যে হেতুবাক্য বা আশ্রয় বাক্য বলছি আমরা এক বা একাধিক, আর এই যে সিদ্ধান্ত বাক্য বলছি, এইগুলি হচ্ছে যুক্তির অবয়ব। এরপরে আসবে কি, যুক্তি কয় প্রকার। আমরা প্রথমে জানলাম যুক্তি কি, যুক্তি স্বরূপেই আমরা যুক্তির বিষয়গুলো জেনে গেলাম। এরপরে আসছে যুক্তির বিভিন্ন অংশগুলো বললাম। যুক্তির বৈশিষ্ট্য মানে সেই অংশের মধ্যেই চলে আসে। যুক্তির বৈশিষ্ট্য বলতে গেলে সেই যুক্তি হচ্ছে এমন কতগুলি একাধিক বচনের সমষ্টি, এটা একটা তার বৈশিষ্ট্য। আর এই বচনগুলোর দুটো অংশ থাকবে, একটা হচ্ছে আশ্রয় বাক্য বা হেতু বাক্য, একটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। আর তৃতীয় আমরা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে সিদ্ধান্ত বাক্য যেটা সিদ্ধান্তে নির্গত হচ্ছে বা সিদ্ধান্ত আমরা নির্ণয় করছি, সেটি সত্যতা
ওই আশ্রয় বাক্যগুলোর ওপর, যেগুলোকে আশ্রয় করে সিদ্ধান্তটা নিশ্চিত হয়েছে, সেই আশ্রয় বাক্যগুলো সত্যতার উপর নির্ভরশীল। তাহলে এগুলো হচ্ছে যুক্তির বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে যুক্তির শ্রেণীবিভাগ। এই অবধি আমরা আজকে আলোচনা করব যুক্তির শ্রেণীবিভাগ। পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানীরা যুক্তিকে দুটো ভাগে ভাগ করেছে। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, সেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে যুক্তিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে অবরোহ যুক্তি, আর অপরটি হচ্ছে আরোহ যুক্তি। অবরোহ যুক্তি ইন্ডাকটিভ আর্গুমেন্ট বা লজিকও আমরা বলতে পারি। অবরোহ যুক্তিকে আবার অবরোহ যুক্তি বা অনুমানও বলা হয়, কারণ আমরা অনেক সময় দেখেছি যুক্তিকে অনুমানের সমার্থক বলা যেতে পারে। যে আমরা যে সমস্ত অনুমানগুলো করি সেগুলোকে যখনই ভাষায় প্রকাশ হয়ে যায় তখনই যুক্তি, কিন্তু অনেক সময় আমরা অনুমান আর যুক্তিকে একই বলে মনে করি। সেই জন্য আমরা দেখব বইয়ে অনেকের হয়তো প্রশ্ন হবে, স্যার বইয়ের মধ্যে তো অবরোহ যুক্তি বা অনুমানও লেখা আছে, আরোহ যুক্তি বা অনুমানও লেখা আছে, কারণ অনুমান যুক্তিকে প্রায় একই ধরা হয়। তা সেই যুক্তির দুই প্রকার আমরা কি বললাম, এক হচ্ছে অবরোহ যুক্তি আর এক হচ্ছে আরোহ যুক্তি। আমরা একটুখানি আলোচনাটা এগিয়ে নিই। অবরোহ যুক্তি কী? অবরোহ যুক্তি কী বলছে, যে যুক্তি এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যকে অতিক্রম করে যায় না, তাকেই বলা হয় অবরোহ যুক্তি। তাকেই কি বলা হয়? অবরোহ যুক্তি। যেমন উদাহরণটা দেখো, শোনো, সকল মানুষ হয় মরণশীল, এটি একটি বাক্য। দ্বিতীয় বাক্য কি? রাম হয় মানুষ। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব আমরা সিদ্ধান্ত কী করছি? রাম হয় মরণশীল। এটি হচ্ছে অবরোহ যুক্তির দৃষ্টান্ত। কি বললাম অবরোহ যুক্তির ডেফিনেশন? না, যে যুক্তি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে, অর্থাৎ এই যে নিঃসরণটা, অনিবার্যতা থাকবে এবং সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যকে অতিক্রম করে যাবে না, তাকেই আমরা বলবো অবরোহ যুক্তি বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট বা অবরোহ অনুমান। দ্বিতীয় প্রকার কী ছিল? আরোহ অনুমান বা আরোহ যুক্তি। বলছে যে যুক্তি এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে, অনিবার্যতার কথা বলা হবে না, আরোহর ক্ষেত্রে অনিবার্যতার কথা আসবে না, এবং সিদ্ধান্তটি হেতুবাক্যকে অতিক্রম করে যাবে, তাকেই বলা হয় আরোহ যুক্তি বা আরোহ অনুমান বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। যেমন কীভাবে দেখো, আরোহ যুক্তির উদাহরণ দিচ্ছি। রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে রাম, শ্যাম, যদু, মধু, এই যে এতগুলো যুক্তির সাহায্য নিয়ে আমি সিদ্ধান্তে কী টানলাম? যে জগতের সকল মানুষ হয় মরণশীল। এই যে বৈশিষ্ট্য, আমরা যে ডেফিনেশনটা পড়লাম, দেখো অনিবার্যতা নেই, তাহলে রাম আসত সিদ্ধান্তে বা শ্যাম আসত সিদ্ধান্তে, অনিবার্যতা নেই, যেটা অবরোহ যুক্তির ক্ষেত্রে ছিল। আবার দেখো দ্বিতীয় কি বলেছিলাম, যে সিদ্ধান্ত সবসময় হেতুবাক্যকে অতিক্রম করে গেছে। কী করে অতিক্রম করে গেল? ওখানে আমি একজন ব্যক্তির কথা বলেছিলাম প্রধান হেতুবাক্য বা প্রথম হেতুবাক্যে, দ্বিতীয় হেতুবাক্য শ্যামের কথা বললাম, তৃতীয় হেতুবাক্যে যদুর কথা বললাম, চতুর্থে মধুর কথা বললাম, সিদ্ধান্তে এসে আমি সকল মানুষ বলছি, তাহলে অতিক্রম করে গেল, ব্যাপকতাটা বেরিয়ে গেল। তাহলে অবরোহ যুক্তি, আরোহ যুক্তির আমরা ফারাকটাও এখান থেকে করতে পারব। আরোহ যুক্তি ডেফিনেশন আমি আরেকবার বলছি, যে যুক্তিতে এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্ত, হেতুবাক্য বা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, অনিবার্যতার কথাটা এখানে থাকবে না, বারবার মনে রাখবে, নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অতিক্রম করে যায়, পেরিয়ে যায়, তাকে আমরা কি বলছি? আরোহ যুক্তি বা আরোহ অনুমান। তাকে আমরা কি বলছি? আরোহ যুক্তি বা আরোহ অনুমান বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। তা আমরা যুক্তি কয়টা প্রকার পেলাম? দুটি প্রকার পেলাম, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। অবরোহ যুক্তি কাকে বলে সেটাও আমরা জানলাম, অবরোহ যুক্তি উদাহরণ আমরা জানলাম। আরোহ যুক্তি কাকে বলে সেটাও আমরা জানলাম, আরোহ যুক্তি উদাহরণ আমরা জানলাম। তোমরা বই থেকে এগুলো পড়বে, বই থেকে এগুলোকে স্টাডি করবে। আশা করছি তোমাদের এটা আজকের ক্লাসটা নিশ্চয়ই ভালো লেগেছে বা বুঝতে সুবিধা হয়েছে, কারণ জেনারেলি আমি এই কথাটাই বলে থাকি, যখন একাদশ শ্রেণীর ক্লাস হয় তখন ছেলেরা খুব হাঁ করে শোনে, বুঝতে পারে না, অনেক সময় বোঝার চেষ্টা করে, কিন্তু দ্বাদশ শ্রেণীতে দেখেছি ছেলেরা খুব অ্যাক্টিভ হয়ে যায়,
কারণ তারা বেশ বুঝতে পারে, তাদের বেশ বোধগম্য হয়, কারণ বিষয়টা এত সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে বইয়ের মধ্যে, বা যখন ক্লাস নেওয়া হয় তখন খুব সুবিধা হয় পড়াতে। তা আজ আমরা এই 4টে অংশ পড়িয়েই স্টপ করছি, নেক্সট ক্লাসে আমরা পরের অংশটা পড়াবো।